তো কি অবস্থা সবার, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি ব্ল্যাক টর্চের এপিসোড নাম্বার 7 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আজকের পর্বটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যেখানে কিনা কয়েকটা সিক্রেট রিভিল হবে। তা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ ইনফরমেশন আপনারা জেনে যাবেন। তো আর বেশি কথা না বেরিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের ব্ল্যাক টর্চ স্কোয়াডকে, যেখানে কিনা তারা সবাই বসে নাস্তা করছিল। তখন জিরো ফুইউকে বলে, ফুইউ তুমি এখানে এখনো কি করছো? তুমি তোমার বাসায় চলে যাও, এখানে তোমার আর কোনো কাজ নেই। কিন্তু এটা শুনে ফুইউ রেগে যায় আর বলে, আমি এখানে থাকবো কিনা সেটা ডিসাইড করবো আমি, এটা ডিসাইড করার তুমি কে বলো? আমার যখন মনে যাবে আমি তখন যাব। জিরো তখন লক্ষ্য করে তার রেখে দেওয়া শ্রিম ক্র্যাকার গুলো ফুইউ খেয়ে নিচ্ছিল, আর তখন ফুইউকে বলে, তুমি আমার ক্র্যাকার গুলো কেন খেয়ে নিচ্ছ? এটা শুনে ফুইউ বলে, এখানে তো তোমার নাম লেখা নেই, নাম লেখা হলে আমি খেতাম না। এই নিয়ে তাদের দুজনের ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে আমাদের রাগো, যে কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিল। ফুইউ কি এভাবে মানুষের খাবার খেতে দেখে জিরোর মনে একটা প্রশ্ন জাগে, যে মনোরকিরা যদি মানুষের খাবার খেতে পারে তাহলে তারা মানুষদেরকে কেন খায়? কথা শুনে ফুইউ জিরোকে বলে, মনোরকিরা চাইলে মানুষদের এসব খাবার খেয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু তারা আসলে মানুষদেরকে খায় নিজেদের পাওয়ার আপ করার জন্য। যদি মনোরকিরা বেশি করে মানুষ খায় তাহলে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। জিরোর তখন আমাগির কথা মনে পড়ে, যে হ্যাঁ আমাগিও তো এই কথাই বলেছিল, যদি আমরা মানুষদেরকে খাই তাহলে আমরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাব। ঠিক তখনই তাদের সবার খেয়াল যায় ওখানে চলতে থাকা নিউজ চ্যানেলের উপরে, যেখানে কিনা নিউজ চলছিল যে একটি শহরের উপরে চারিদিকে এমন একটা ধোঁয়া এসে আটকে গিয়েছে যে সেখানে কারোর সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। আর তাদের বুঝতে বাকি থাকে না যে এটা মনোরকিরা করেছে, মানে তারা ওখানে একটা ডাইমেনশন ক্রিয়েট করেছে, তাতে পুরো দুনিয়া থেকে ওই শহরটা আলাদা হয়ে গিয়েছে। এরপরে সিন শিফট হয়ে আমরা শিবা আর টোকুকে দেখতে পাই, যেখানে কিনা শিবা টোকুকে কনভিন্স করার চেষ্টা করছিল আগের বারের ভুলের জন্য, আর সে ওই রাগোর মেমোরি থেকে পাওয়া সেই ইনফরমেশন গুলো টোকুর সাথে শেয়ার করছিল, যে কিভাবে আমাগি এই সব কিছু করেছিল। আমাগি আসলে এই সব মনোরকিদের লিডার, এই সব কিছু আর কি টোকুকে কনভিন্স করার চেষ্টা করছিল। তখন টোকু বুঝতে পারে যে হ্যাঁ এর ইনফরমেশন গুলো কার্যকর। শিবা তখন টোকুকে আরো বলে, এই যে তোমরা ফগের ভিতরে যে অপারেশনটা চালাতে চাচ্ছ, আমি চাই আমাদের ব্ল্যাক টর্চ স্কোয়াডও সেখানে যাক, আর এটা সম্পূর্ণ দায়ভার আমার। কিন্তু টোকু সরাসরি না করে দেয়। টোকুর কাছে তখন টকিদার ফোন আসে, যে কই তুমি তাড়াতাড়ি এসো, এখানে আমাদের অপারেশনে যাওয়ার জন্য সবাই রেডি। এরপরে সিন শিফট হয় আর আমরা আমাদের ব্ল্যাক টর্চ স্কোয়াডকে দেখতে পাই, যেখানে কিনা আর্মি সহ অনেক ধরনের মানুষজন ছিল, সাংবাদিক আর কি, পুরো এরিয়াটা মানুষে ভরপুর ছিল। তখন এক ধরনের ব্ল্যাক স্যুট পরা মানুষদেরকে দেখে জিরো বলে, এরাও কি আমাদের এসপিএনএস ব্যুরোর? তখন শিবা বলে, হ্যাঁ, যদি আগে ছোটখাটো ঘটনা হতো তাহলে তারাই হ্যান্ডেল করতো, তো বর্তমানে মনোরকিদের অ্যাটাক অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। আর তোমরা সবাই সাবধান, এই মিশনে যদি তোমরা কোনো রকমের ভুল করো তাহলে সেটার দায়ভার সম্পূর্ণ আমার হবে। এরপরে জিরো তাদের মিশন সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়ে দেয়, মানে মিশনে গিয়ে কি কি করতে হবে সবকিছু তাদেরকে বুঝিয়ে দেয়। যেখানে তোমরা 3টা গ্রুপ বানাবে। প্রথম গ্রুপের কাজ হবে ওখানে কোনো সিভিলিয়ান জীবিত আছে কিনা তাদেরকে বাঁচানো, আর দ্বিতীয় গ্রুপের কাজ হবে ওখানে থাকা কোনো মনোরকিদের ধরে ক্যাপচার করা, যাতে আমরা তার থেকে পরবর্তী ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারি বা তাদের লিডারের কাছেও পৌঁছে যেতে পারি। আর 3 নাম্বার গ্রুপের কাজ হবে এই ডাইমেনশন রিফটা ভেঙে ফেলা, মানে এই যে ফগ এরিয়াটা ক্রিয়েট করেছে সেটা আর কি নষ্ট করে ফেলা। ইচিকা তখন শিবাকে বলে, বস আমরা ভিতরে গিয়ে তো একজন আরেকজনের সাথে স্বাভাবিকভাবে কন্ট্যাক্ট করতে পারবো না। তখন ফুইউ হাসতে থাকে, এটা দেখে জিরো বলে, এই ডাফার তুমি হাসছো কেন? আর তখন ফুইউ রেগে যায় আর বলে, আমি এখানে আছি সেটা তোমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। তখন ফুইউ তার লোটাস অফ ডিউলিলোমা থেকে 3টা ফুল ক্রিয়েট করে, আর সেই ফুল 3টা তাদেরকে খেয়ে ফেলতে বলে, আর বলে তোমরা যদি এই ফুলটা খেয়ে ফেলো তাহলে তোমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করতে পারবে। কিন্তু তারা 3জনে ওই ফুলটা না খেয়ে ওটা নিয়ে গবেষণা করতে শুরু করে, যে এ থেকে তো গন্ধও আসছে না, এটা কেমন খেতে হবে। এতে ফুইউ রেগে যায় আর বলে, তোমরা বাচ্চারা এরকমেরই, তোমরা কৃতজ্ঞতা তো স্বীকার করবেই না, উল্টো আমার স্কিল নিয়ে সন্দেহ করছো। এরপরে সিন শিফট হয় আমরা ফগের ভিতরের দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা একটি ঘড়ির উপরে একটা মনোরকি মেয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়েটাই আসলে এই ডাইমেনশন রিফটটা তৈরি করেছে, আর সে তখন সেন্স করতে পারে যে তার ডাইমেনশন রিফটের ভিতরে 3জন লোক এন্ট্রি করেছে।
এটা শুনে ওখানে থাকা একটা জায়েন্ট টাইপের মনোনকি বলে, হ্যাঁ মাত্র 3 জন, তো ওদেরকে আসতে দাও। তখন ওই জায়েন্ট টাইপের মনোনকি ওখানে থাকা রোরেন নামের আরেকজন মনোনকি ছিল, যে কিনা একটা মাস্ক পরা আর হাতে একটা পতাকার মতো। সে একটা গেটের উপরে দাঁড়িয়েছিল। তখন রোরেনকে বলে, আমরা অলরেডি কতগুলো মানুষকে কালেক্ট করেছি। এটা শুনে রোরেন বলে, অলরেডি 200-র মতো, তো এখনো মানুষ আসছে, তো আর বেশি সময় লাগবে না। ঠিক তখনই ওখানে ঘরের উপরে যে মেয়েটি দাঁড়িয়েছিল তার নাম থাকে আসলে নারুকো। নারুকো তখন ওই মোটা মনোনকিটাকে বলে, কানাভা আমি একটু ভুল করেছি, ওরা আসলে মানুষ 3 জন না, ওদের সাথে একটা বিড়ালও আছে। একথা শুনে কানাভা এক্সাইটেড হয়ে যায়, আর সে বুঝতে পারে যে এ বিড়াল আর অন্য কেউ নয়, এ আসলে রাগো। কানাভা তখন নারুকোকে জিজ্ঞাসা করে, ওদের লোকেশনটা কোথায় বলো। এটা বলার সাথে সাথেই কানাভা দেখতে পায় যে ওখানে নারুকো ঘুমিয়ে পড়েছে। এটা দেখে কানাভা রোরেনকে জিজ্ঞেস করে, ও যদি এভাবে ফাইটের সময় ঘুমিয়ে পড়ে তাহলে তো আমাদের মহাবিপদ। রোরেন তখন কানাভাকে বলে, তুমি এ বিষয়ে চিন্তা করো না, আমরা এর সম্পূর্ণ সেট আপ করেই এখানে এসেছি। আর তখন আমরা নারুকোর নিচে আর একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা একটা হুডি পরে ওখানে নিচে দাঁড়িয়েছিল। সেই আসলে এই নারুকোর বডিগার্ড। কানাভা তখন জিরোদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, আর আমরা অন্যদিকে জিরোদেরকে দেখতে পাই, যারা কিনা এর ভিতরে এন্ট্রি করে এখানে থাকা সকল মানুষদেরকে অবজার্ভ করছিল, আর তারা এখানে চলমান সব বিষয়গুলো বুঝতে পারে। আর তখন রাগো বলে, এই আমরা কোথায় এসেছি রে? আর রাগোকে দেখে ইচিকার মনে পড়ে যে রাগোকে দিয়েই তো তারা এখানে থাকা সকল মনোনকিদের সেন্স করতে পারবে, আর কি রাগোকে মনোনকি রাডার হিসেবে ব্যবহার করতে চাচ্ছিল। একথা শুনে রাগোর রিয়াকশনটা কি ছিল তোমরা দেখো একবার। এরপরে রাগো তাদের সবাইকে বলে, এখানে একটা মনোনকি আছে যে কিনা পুরো এই ডাইমেনশন রিফটা তৈরি করে রেখেছে, আরেকজন আছে যে কিনা তার পাওয়ার দিয়ে এইসব মানুষদেরকে কন্ট্রোল করে এখান থেকে নিয়ে যাচ্ছিল। আর কি এখানে পুরো বিষয়টা রাগো তাদেরকে বুঝিয়ে বলে। জিরো তখন ওখানে কিছু কাকদেরকে লক্ষ্য করে, যারা কিনা ওখানে থাকা খাবার খাচ্ছিল আর বলছিল, আজকে আমাদের পার্টি, এখানে সকল মানুষরা অজ্ঞান হয়ে আছে, তো বন্ধুরা খাও, সবাই পেট ভরে খাও। জিরো তখন তাদের কাছে যায় আর তাদের সাথে কথা বলে। আর কি জিরো কিছু নিজে খাবার দাবার দিয়ে ওখানে থাকা কাকদের থেকে সকল ইনফরমেশন বের করে নেয়, যে মনোনকিরা আসলে কোথায় আছে সবকিছু জিরো জেনে যায়। এরপরে তারা প্ল্যান করছিল যে কে কোন দিক দিয়ে অ্যাটাক করবে, আর ঠিক তখনই তাদের পিছন থেকে কানাভা চলে আসে। কানাভাকে দেখে জিরো বলে, প্ল্যানে চেঞ্জ হয়েছে, আমি এখানে একে দেখে নিচ্ছি, তোমরা 2 জন যাও এখান থেকে। এটা শুনে তারা 2 জন ওখান থেকে চলে যায়। কানাভা তখন জিরোকে বলে, তোমার বন্ধুরা তো ভয় পেয়ে পালিয়ে গিয়েছে, তো এখন তোমার কি হবে? এটা শুনে জিরো বলে, আমার চিন্তা তোমার করতে হবে না, তো আমি কথা বলার মুডে নেই, তো চলো ফাইট শুরু করা যাক। এ কথা বলে জিরো রাগোর পাওয়ার ব্যবহার করে ওখানে ফাইটের জন্য তৈরি হয়ে যায়। অন্যদিকে আমরা ইচিকাকে দেখতে পাই, যে কিনা এই সকল লোকজন যেই গেট দিয়ে যাচ্ছিল সেখানে পৌঁছে গিয়েছে, আর ওখানে থাকা মাস্ক পরা মনোনকিকে বলছিল, এক্ষুনি সবাইকে নর্মাল করে দে, আর নয়তো তুই এখানে মরবি, মানে গিয়ে হুমকি ধামকি দিচ্ছিল আর কি। অন্যদিকে আমরা রেজিকে দেখতে পাই, যে কিনা ওই ঘড়ির উপরে থাকা মেয়েটার কাছে পৌঁছে গিয়েছে, আর তার নিচে ছিল তো ওই ছেলেটা যে কিনা একটা হুডি পরেছিল। রেজি তখন বলে, এই ডাইমেনশন রিফট ভেঙে ফেলো, আর নয়তো তোমার খবর আছে, মানে সবাই এখানে হুমকি ধামকি ঝাড়ছিল। এরপর সিন শিফট হয়, আর আমরা জিরো আর কানাভার ফাইটে চলে আসি, যেখানে কিনা একজন আরেকজনকে হুমকি ধামকি দেওয়ার পরে তারা অ্যাকশনে নেমে গিয়েছে, যেখানে জিরো একটা অ্যাটাক করে, কানাভা একটা অ্যাটাক করে, প্রত্যেকে আর কি ডস করে যাচ্ছিল। জিরো তখন রাগোর ইন্টেন্স পাওয়ার ব্যবহার করে কানাভার উপরে একটা ভয়ঙ্কর পাঞ্চ মারে, কিন্তু এতে কানাভার কিছুই হয় না, সে একটু পিছনে চলে যায় আর বলে, ও দিস ইজ নট ব্যাড, আমি ভেবেছিলাম এর থেকে আরো বেশি ইন্টারেস্টিং হবে, তো বিষয়টা বেশি অতটা ইন্টারেস্টিং ছিল না। এই বলে ওখানে কানাভার ট্রান্সফর্ম হতে থাকে, আর তার ট্রান্সফরমেশনের পরে বলে, চলো রাউন্ড 2 শুরু করা যাক। এরপরে সে জিরোর উপরে তার স্পিরিচুয়াল এনার্জি দিয়ে ওখানে জিরোকে একদম মাটিতে শুইয়ে ফেলে, আর জিরোকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছিল যে তুমি কেমন ফিল করছো, আমার কিন্তু অনেক ভালো লাগছে, আমি এই মনোনকিদের সাথে যুক্ত হওয়ার আগে একটা মাউন্টেনের রাজা ছিলাম, সেখানের জনগণ আমাকে গড হিসেবে পুজো করত, তারা আমাকে ভেট চড়াতো। আর কি সহজ ভাষায় বলতে গেলে রাগো যেই একটা মন্দিরের মতো জায়গায় ছিল, এও আর কি ঠিক ওরকমটা জায়গায় ছিল, কিন্তু এ আসলে ওখানে জনগণদের উপরে অত্যাচার করে তাদের থেকে নানা রকমের জিনিসপত্র হাসিল করে নিত, যেমন নানা রকমের পশু পাখি এইসব আর কি। কানাভা তখন আরো বলে, ওখানে থাকা মানুষরা তখন আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করতে শুরু করে, তারা আমাকেই মারার প্ল্যান করে, তারা সবাই অনিমাবানের সাথে হাত মিলিয়ে তারা আমাকে মারার প্ল্যান করছিল, তখন আমি তাদের সবাইকে মেরে ফেলেছি আর নিজে এই মনোনকিদের সাথে যুক্ত হয়েছি। কানাভা আসলে তার লাইফের সম্পূর্ণ হিস্টোরিটা জিরোকে সংক্ষেপে
বলল। এরপরে কানাবা তার স্পিরিচুয়াল এনার্জি দিয়ে জিরোকে ক্রাশ করার চেষ্টা করে। আর সিন শিফট হয়, আর অন্যদিকে আমরা ইচিকাকে দেখতে পাই, যেখানে কিনা ওই মাস্ক পরা মনোনোকিটা ইচিকাকে দেখে চিনে ফেলে আর তাদের পূর্বপুরুষদের নিয়ে অপমান করতে থাকে। এটা শুনে ইচিকা রেগে যায় আর তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যাটাকটা ওই মনোনোকিটা ডস করে। আর তখন ওই মাস্ক পরা মনোনোকিটা ইচিকার উপরেও অ্যাটাক করে দেয়। অ্যাটাকটা আসলে ফুয়ুর মতো ছিল, মানে ইচিকাকে নিয়ে ওই মাস্ক পরা ছেলেটা একটা অন্যরকমের ডাইমেনশনে চলে গিয়েছে। এরপরে ওই ডাইমেনশন রিফটে বসে তাদের দুজনের ভিতরে ফাইট শুরু হয়ে যায়, যেখানে কিনা ওই মাস্ক পরা ছেলেটা বলছিল, আমার এই ডাইমেনশনের ভিতরে আমি যা চাবো তাই করতে পারবো। এই বলে সে নিজের পাখা তৈরি করে নেয়। আর তখন ইচিকা বলে, এটা তো ফেয়ার ফাইট হলো না, তুমি এখানে যা ইচ্ছে তাই করতে পারবে, পাখা বাদ দাও আর আমার সাথে মাটিতে এসে লড়াই করো। তখন ওই মাস্ক পরা মনোনোকিটা ইচিকার সাথে যা করে, থাক এ বিষয়ে আমরা আর বেশি কথা না বলি। ইচিকা তখন নিজেকে নিজে সান্ত্বনা দিতে থাকে যে এই সবকিছু একটা ইলিউশন, তো আমাকে ফোকাস থাকতে হবে। এরপরে ইচিকা ওই মাস্ক পরা ছেলেটার মাথার উপরে উঠে আসে আর তার একটা শিং কেটে ফেলে, তাতে কিনা এই ডাইমেনশন রিফটটা ভেঙে যায়, মানে ওই মাস্ক পরা ছেলেটা যে ডাইমেনশন রিফটটা তৈরি করেছিল সেটা গায়েব হয়ে যায়। তো ছোট্ট করে একটা বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিই, এখানে আসলে মনোনোকিদের শিং এর উপরেই তাদের স্পিরিচুয়াল পাওয়ার থাকে, তো এই শিং কেটে ফেললে তাদের পাওয়ার অনেক ডাউন হয়ে যায়। সিন শিফট হয়ে আমরা জিরো আর কানাবার ফাইটে ব্যাক আসি, যেখানে কিনা কানাবার অ্যাটাকের ফলে জিরোর গায়ে থাকা স্পিনাস বিউরোর স্যুটটা খুলে যায়। এর ফলে জিরো ফিল করতে পারে সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। জিরো তখন রাগোকে জিজ্ঞেস করে, রাগো এই সব কিছু আমাদের সাথে কি হচ্ছে? রাগো তখন বলে, আমি কিছুই বুঝতে পারছি না। কানাবা তখন তার উপরে অ্যাটাক করে দেয়, মানে জিরোর উপরে। জিরো তখন বলে, আমাদের ডস করার সময় নেই, তো আমাদেরকে এই অ্যাটাকটা ব্লক করতে হবে। কিন্তু আমরা দেখতে পাই এখানে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়। কানাবার অ্যাটাকের ফলে জিরোর এখানে কিছুই হয় না, উল্টো জিরো এক ঘুষিতেই কানাবাকে দুই টুকরো করে দেয়। জিরো তখন রাগোকে জিজ্ঞেস করে, এসব কিছু কি হচ্ছে? রাগো তখন বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আমি তো ওকে সাইড করতে চেয়েছিলাম, কিন্তু এখানে তো পুরো দুই টুকরা হয়ে গিয়েছে। তো ভাই এখানে অসাধারণ অ্যানিমেশনের মাধ্যমে ফাইট গুলো এত সুন্দরভাবে উপস্থাপন করেছে যা বলার বাহিরে। তো আমরা ফাইটে ব্যাক আসি, এখানে কানাবা মরতে মরতে জিরোকে বলে, তুমি হচ্ছে আসল মনস্টার। এটা বলে কানাবা ওখানে মারা যায়। আর আমরা জিরো আর রাগোকে দেখতে পাই, যারা কিনা কিছুই বুঝতে পারছিল না যে এখানে হয়েছেটা কি। রাগো তখন নিজে নিজে চিন্তা করতে থাকে যে তার সম্পূর্ণ পাওয়ার হয়তো ব্যাক আসতে শুরু করেছে, মানে রাগো ওই পাথরের ভিতরে বন্দী থাকার কারণে রাগোর অনেক পাওয়ার তো ওই পাথরের ভিতরে রয়ে গিয়েছে, সেটা হয়তো ধীরে ধীরে করে ব্যাক আসছিল। এরপরে সিন শিফট হয়, আমরা রেজিকে দেখতে পাই আর ওই হুডিয়ালা ছেলেটা তার সামনে দাঁড়িয়েছিল। ওই ছেলেটা তখন তার কাছ থেকে একটি তরোয়াল বের করে, যেটা থেকে কিনা রেজি চিনে ফেলে যে হ্যাঁ এটাই তো তাদের বংশের সেই তরোয়ালটা যেটা কিনা তার ভাই নিয়ে গিয়েছিল, মানে সেই মনোলোকী তরোয়ালটা। আর তোমরাও হয়তো এখানের পুরো বিষয়টা বুঝতে পেরেছো যে রেজির সামনে যেই ছেলেটা দাঁড়িয়ে আছে সে আর অন্য কেউ নয়, তারই বড় ভাই সেনজি। আর সেনজি তখন সেই তরোয়াল দিয়ে রেজির উপরে অ্যাটাক করে দেয়। আর এর সাথে সাথেই ব্ল্যাক টর্চের এপিসোড নাম্বার 7 এখানেই শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অবশ্যই অন করে দিবেন, যাতে কিনা আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার চারিপাশ।